আজ 11ই জানুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আবারও মমতাকে কটাক্ষ করলেন হুমায়ুন। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। চন্দ্রকোনা থানায় মাটিতে বসে অবস্থান বিক্ষোভ শুভেন্দু অধিকারীর। রাজ্য পুলিশের নিরাপত্তায় ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে হাইকোর্টে হুমায়ুন কবির। 16ই ফেব্রুয়ারির পর তৃণমূল ভোটে না লড়ার কথা ঘোষণা করবে ভবিষ্যৎবাণী শুভেন্দু। 26-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়, অভিষেকের সভায় দলবদল দুই বিজেপি নেতার। হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, জোর গলায় চ্যালেঞ্জ ওয়েসির। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। সম্প্রতি মমতার বক্তব্যে তীব্র সমালোচনা করলেন হুমায়ুন কবির। তিনি তার দীর্ঘ ফেসবুক পোস্টে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একই শুনছি আমরা। একদিকে দুর্নীতির পাহাড়, অন্যদিকে সৌজন্যের মুখোশ। হাজরার সভায় দাঁড়িয়ে তিনি নিজেই কবুল করলেন কয়লা পাচারের টাকা নাকি সরাসরি পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে, আর সেই টাকা পৌঁছে দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দাবি করছেন এই সমস্ত প্রমাণ বা পেনড্রাইভ নাকি তার পকেটে আছে। তাহলে আমাদের প্রশ্ন, দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অকাঠ্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনি চুপ? এটা কি রাজনৈতিক সৌজন্য নাকি আসলে নিজেদের পিঠ বাঁচানোর গোপন বোঝাপড়া? আপনি কি এই পেনড্রাইভকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তলে তলে কোনো দর কষাকষি করছেন? তুমি আমার কেলেঙ্কারি প্রকাশ্যে এনো না, আমিও তোমারটা ধামাচাপা দিয়ে রাখবো। এই মিউচুয়াল সেটিংয়েই কি চলছে আজকের রাজনীতি? দুর্নীতির প্রমাণ লুকিয়ে রাখা কোনো সৌজন্য নয়, বরং অপরাধীর সঙ্গে তাল মেলানোর সমান। মানুষ আজ বুঝে গেছে, বাইরে লোক দেখানো ঝগড়া আর ভিতরে ভিতরে বিজেপি তৃণমূলের গভীর বন্ধুত্ব। লক্ষণ রেখা কি কেবল সাধারণ মানুষের জন্য? বাংলার সম্পদ লুট হবে আর আপনারা পেনড্রাইভ নিয়ে ড্রয়িং রুমে বসে ডিল করবেন। তা আর হতে দেওয়া যাবে না। শুনুন দিদি, সৌজন্যের নামেই ধাপ্পাবাজি আর চলবে না। হিম্মত থাকলে পেনড্রাইভ জনসমক্ষে আনুন, নয়তো মেনে নিন বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট ওপিট। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। চন্দ্রকোনায় তীব্র উত্তেজনা। পুরুলিয়ায় বিজেপির সভা শেষ করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুভেন্দুর দাবি, 12 থেকে 15 জন লোক তার গাড়ির ওপর হামলা চালিয়েছে এবং তাদের হাতে পেট্রোল ডিজেল ছিল। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশের মদতেই এই হামলা হয়েছে। ঘটনার সময় শুভেন্দুর গাড়ি চন্দ্রকোনা রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার একপাশে বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে জমায়েত হয়েছিলেন। ঠিক উল্টো দিকে আরেক দল লোক তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। গাড়ি যাওয়ার মুহূর্তে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার পর দ্রুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুভেন্দুর গাড়ির সামনে চলে আসেন। এরপর শুভেন্দুর গাড়ি থামিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং হামলাকারীদের পরিচয় জানতে চান। কর্মীরা জানান হামলাকারীরা পালিয়ে গেছে। এরপরেই শুভেন্দু সোজা চন্দ্রকোনা পুলিশ বিট হাউসে পৌঁছে যান। সেখানে আইসির রুমে বসে তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তিনি স্পষ্ট জানান, দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না। শুভেন্দু বলেন, পশ্চিম মেদিনীপুরে আমার ওপর হামলা হবে এটা ভাবতেও পারছি না। দল মত নির্বিশেষে জেলা সভায় আমাকে ভালোবাসেন। চলে যাওয়ার আগে তৃণমূল এসব করছে। এই ঘটনার জেরে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজ্য পুলিশের নিরাপত্তায় ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে হাইকোর্টে হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গড়ে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু ভোটের লড়াইয়ের আগে তার মাথা ব্যথা এখন নিজের নিরাপত্তা ঘিরে। 3 জন রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষী থাকলেও তা যথেষ্ট নয়। এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন। তার আর্জি, রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন। আদালতে তার আইনজীবীর বক্তব্য, বিধায়ক নাকি হুমকি পাচ্ছেন, সেই কারণে জেড+ অথবা ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হোক। আবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা পান, এই রকম সুরক্ষা দেওয়া হোক হুমায়ুনকেও। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, হুমায়ুন এখনো বিধায়ক হলেও তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপরেই তিনি নতুন দল গঠন করেছেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার উপর চাপ ও হুমকি বেড়েই চলেছে বলে অভিযোগ। হুমায়ুনের দাবি,
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। তার সঙ্গে মসজিদ নির্মাণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে ধমক চমক আরো বেড়েছে। এই সব মিলিয়ে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন তিনি। এখন একটাই প্রশ্ন, হুমায়ুন কবিরের এই আবেদনে হাইকোর্ট কি নির্দেশ দেয়? নজর থাকবে আদালতের পরবর্তী শুনানির দিকে। 14 ফেব্রুয়ারির পর তৃণমূল ভোটে না লড়ার কথা ঘোষণা করবে, ভবিষ্যৎবাণী শুভেন্দুর। পুরুলিয়ার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, এবং দাবি করেন যে 2011 সালে পরিবর্তনের আশায় মানুষ তৃণমূলকে ক্ষমতায় আনলেও সেই পরিবর্তন বাস্তবে ঘটেনি। শুভেন্দুর মতে আসল বদল হবে 2026 সালে, যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রাখা হয়েছে, যা তৃণমূলের ভোট ব্যাংক। তার ভবিষ্যৎবাণী, 14 ফেব্রুয়ারির পর তৃণমূল বলবে তারা আর ভোটে লড়বে না, কারণ চূড়ান্ত ভোটার তালিকায় মৃত, ভুয়ো বা অনুপ্রবেশকারী ভোটারের নাম থাকবে না। বিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়ায় 50 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যেতে পারে। যদিও নির্বাচন কমিশন এখনো নির্দিষ্ট তথ্য দেয়নি। বিষয়টি নিয়ে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। অতীতের ভোটে কারচুপির অভিযোগ তুলে শুভেন্দু জানান, এবার ভোট চুরি আটকাতে বিজেপি সর্বশক্তি দিয়ে নামবে। 26-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়, অভিষেকের সভায় দলবদল 2 বিজেপি নেতা। প্রতি নির্বাচনের আগেই জঙ্গলমহল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে বারবার কড়া টক্কর চলে, সেখানে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় তৃণমূলের দাপট থাকলেও গত লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপি আসন প্রাপ্তিতে কিছুটা এগিয়ে ছিল। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই সমীকরণ বদলানোর ইঙ্গিত মিলছে। শনিবার বাঁকুড়ার সালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় 2 বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন। তাদের সঙ্গে নিয়ে অভিষেক বাঁকুড়াকে 12-0 করার ডাক দেন। বর্তমানে জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 5টি তৃণমূলের ও 7টি বিজেপির দখলে। আবার জিতবে বাংলা কর্মসূচির আওতায় সালতোরায় সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায় এবং নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়াল। অভিষেক বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভদ্র শিক্ষিত সভ্য লোক বিজেপি করে না। বাঁকুড়ায় ফের ঘাসফুলের জোয়ার আনার লক্ষ্যে জোরদার লড়াইয়ের বার্তা দেন তিনি। এই জোড়া যোগদান ঘিরে গোটা জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের জল্পনা তুঙ্গে। এক ফোনে ইস্তফা, অভিষেকের নির্দেশে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার মহকুমা শাসক গোবিন্দ নন্দীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েই তিনি নাটাবাড়ি বিধানসভা এলাকায় দলের উন্নয়ন সংকল্প কর্মসূচিতে যোগ দেন। রবীন্দ্রনাথের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শিরোধার্য করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সামনে বিধানসভা ভোট থাকায় সংগঠনের কাজে মনোনিবেশ করবেন। পুরসভার কর বৃদ্ধি, গোষ্ঠী কোন্দল, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বিরোধ ও ভোটের ফলাফল ঘিরে দীর্ঘদিন ধরেই তিনি দলের অন্দরে সমালোচিত ছিলেন। জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিক আগে থেকেই বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের পদত্যাগের নির্দেশ দিলেও একমাত্র রবীন্দ্রনাথ তা মানেননি। পরে অভিষেকের ফোনেই তার ইস্তফা ঘিরে জল্পনা শুরু হয়। একাংশের মতে পুরসভার পরবর্তী চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত। আবার রবীন্দ্রনাথের ঘনিষ্ঠদের দাবি, 2026 সালের বিধানসভা ভোটে নাটাবাড়ি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে। অতীতে এই কেন্দ্র থেকে 2 বার জিতলেও 2021 সালে তিনি হেরে যান। অন্যদিকে তৃণমূলের একাংশের মতে লোকসভা ভোটে পুরসভা এলাকায় খারাপ ফল ও প্রশাসনিক ব্যর্থতার দায়ী তার ইস্তফা। হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, জোর গলায় চ্যালেঞ্জ ওয়েসি। মহারাষ্ট্রের সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী জনসভায় মিমের সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসি চ্যালেঞ্জের সুরে বলেন, একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি অভিযোগ করেন, বর্তমানে বিজেপি সরকার সংখ্যালঘুদের ঘৃণা করে এবং মুসলিম মহিলাদের হিজাব পরতে নিষেধাজ্ঞা জারির চেষ্টা করে। ওয়েসির সাফ কথা, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনো জায়গা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়ন, বেটি বাঁচাও বেটি পড়াও, 3 তালাক নিষিদ্ধ করার কথা বললেও মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। ভারতের সংবিধানে যে কোনো নাগরিককে প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেয়। পাকিস্তানের মতো ধর্মীয় বাধ্যবাধকতা নেই। তাই তার আশা, একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবে। ওয়েসি এই বক্তব্য দিয়ে সংখ্যালঘু ভোটারদের একজোট করার চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলের দাবি। বাঁকুড়া থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারে বাঁকুড়ার সালতোরায় বিজেপিকে একের পর এক নিশানা করলে
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। অভিষেক স্পষ্ট জানান, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে পৃথিবীর কারুর ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার। বিজেপি জিতলে মায়েদের অধিকার কাড়বে, আর তৃণমূল জিতলে সেই অধিকার সুরক্ষিত থাকবে। তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বাঁকুড়া বা বিষ্ণুপুরের যে কোনো একটা মাঠ বেছে নিন, 1 ঘন্টা সময় নিন। একদিকে আমি মমতা সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, অন্যদিকে বিজেপি নেতারা মোদী সরকারের খতিয়ান নিয়ে আসুন। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দিতে না পারলে মানুষের সামনে মুখ দেখাবেন না। কনকনে ঠান্ডায় ত্রিবেণী সঙ্গমে ভক্তির ডুব যোগীর। সাধু সন্তদের সঙ্গে সারলেন প্রসাদ গ্রহণ। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঘ মেলার পুণ্যতিথিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে প্রথা মেনে গঙ্গায় 3টি ডুব দেন যোগী। এরপর মা গঙ্গার উদ্দেশ্যে আরতি ও বিশেষ পুজো সারেন তিনি। তার সঙ্গে সঙ্গমে পুণ্য স্নান করেন ক্যাবিনেট মন্ত্রী স্বতন্ত্র দেব সিং ও নন্দগোপাল নন্দীও। এদিন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে প্রয়াগরাজ মেলা চত্বরে ছিল কড়া নিরাপত্তা। স্নান সেরে সটুয়া বাবার নৌকায় চড়ে সঙ্গম চত্বর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রায় 32 মিনিট তিনি নদীর তীরেই অতিবাহিত করেন। যোগী আদিত্যনাথ জানান, প্রয়াগরাজের এই পবিত্র ভূমি বিচার, জ্ঞান ও ন্যায়ের পীঠস্থান। মোদী সরকারের নমামি গঙ্গে প্রকল্পের ফলে গঙ্গার জল এখন অনেক নির্মল। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে মেলা প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বড় ধরনের গাফিলতির অভিযোগ তুলল কমিশন। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে তপ্ত রাজনীতির মধ্যেই নির্বাচন কমিশন বড় ধরনের গাফিলতির অভিযোগ তুলেছে। কমিশনের দাবি, একাধিক জেলায় মাইক্রো অবজারভাররা দায়িত্ব পালনে অনিয়ম করেছেন। ভোটারদের জমা দেওয়া নথি, সই, পরিচয় যাচাই, ডিজিটাল এনুমিনেশন ফর্ম, জন্ম মৃত্যু সংক্রান্ত নথির মিল, দাবি আপত্তি পরীক্ষায় গুরুতর ঘাটতি রয়ে গেছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা বা ঢিলেমি বরদাস্ত করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মাইক্রো অবজারভারদের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছিল। এদিকে এসআইআর শুনানি তদারকি জোরদার করতে রাজ্যে আরও 4 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে কমিশন। ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি ডিরেক্টর শৈলেশ ত্রিপুরার সেন্সাস অপারেশনের ডিরেক্টর রতন বিশ্বাস, যুব ও ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজি রাঠোর এবং সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের ডিরেক্টর বিকাশ সিংহ এই দায়িত্ব পেয়েছেন। সূত্রের খবর, লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা 94,49,000 ভোটারকে শুনানিতে ডাকা হবে। আগামী সপ্তাহ থেকে শুনানি শুরু হতে পারে। ভারতের নামে বাজে কথা বাংলাদেশি উপদেষ্টা জয়শঙ্করের সামনে হাতজোড় করে বসেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাধারণ নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে। আগে ভারত নাকি আগ্রাসী ভূমিকা নিত, কিন্তু এখন বাংলাদেশ স্বাধীনভাবে সবকিছু বলতে পারছে। এই একই নজরুলের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতের ছবি নিয়ে ব্যাপক কটাক্ষ হয়েছিল। খালেদা জিয়া শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় গেলে জয়শঙ্করের সামনে নজরুল এমনভাবে হাতজোড় করে বসেছিলেন যে বাংলাদেশের নেটিজেনরা মন্তব্য করেছিলেন, ভাইবা বোর্ডেও এর থেকে রিল্যাক্সে বসি, অধীনস্থ কর্মচারীর মতো বসা, ভয়ে কাঁপছেন ইত্যাদি। সংশ্লিষ্ট মহলের মতে, নির্বাচনের আগে ভারত বিরোধী কথা বলে ফুটেজ পাওয়া যাচ্ছে। আসিফ নজরুলের মতো ব্যক্তিরা এসব বলে প্রচারের আলোয় এসে নিজেদের রাজনৈতিক দর বাড়াতে চাইছেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।